চ্যাপ্টার 201 ইনকোয়ারি। ক্লাইন মোরেত্তি করিডোরের অন্ধকারের দিকে তাকিয়ে নিজের পিঠটা দেয়ালের সাথে চেপে ধরে শ্বাস বন্ধ করে রাখল। ক্যাপ্টেন কি করছেন? তার কি হয়েছে? তিনি কি রক্ত পান করছিলেন? এটা কি তার নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর কোনো লক্ষণ? ক্লাইনের মাথার ভেতরটা একেবারে জট পাকিয়ে গেল। সে ঠিকমতো কোনো চিন্তাই করতে পারছিল না। প্রায় ২০ সেকেন্ড পর ক্লাইন দাঁতে দাঁত চেপে ধরল। ক্লাউন হিসেবে নিজের শরীরের ওপর যে নিয়ন্ত্রণ তার ছিল সেটা কাজে লাগিয়ে সে একদম নিঃশব্দে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। একটু পর সে ইচ্ছে করেই বেশ জোরে জোরে পা ফেলে আবার ম্যাডাম শ্যারনের শোবার ঘরের দরজার কাছে ফিরে এল। ক্লাইন ভেতরে উঁকি দিয়ে দেখল ক্যাপ্টেন কালো কাপড় দিয়ে সিল্ড আর্টিফ্যাক্ট ৩০২৭১ মুড়িয়ে রাখছেন। তাঁর চেহারায় চরম গাম্ভীর্য, মুখটা একদম পরিষ্কার। ক্লাইন একটু আগে যা দেখেছে সেটা যেন পুরোটাই একটা চোখের ভুল ছিল। আর চোখে তাকিয়ে ক্লাইন কেনলি হোয়াইটের মৃতদেহের মধ্যে অস্বাভাবিক কিছুই দেখতে পেল না। লাশটা আগে ঠিক যেমন ছিল এখনও তেমনই আছে। সে একটা দীর্ঘশ্বাস নিয়ে জিজ্ঞেস করল, ক্যাপ্টেন, আমি কিভাবে নিশ্চিত হব যে ওই চাকরেরা এখনও ঘুমাচ্ছে কিনা? শুধুমাত্র স্পিরিট ভিশন ব্যবহার করে আমার পক্ষে একদম নিখুঁত কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়। স্বপ্নের কারণে ওদের নানা রকম আবেগের পরিবর্তন হবে আর সেটা ওদের অরার রঙের মাধ্যমে ফুটে উঠবে। ডানস্মিথ হাতের স্পিরিট মিডিয়ামস মিরর নাড়াচাড়া করতে করতে কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর একটু কর্কশ গলায় বললেন, আমাকে ক্ষমা করো, আমি আসলে ওটার কথা ভুলেই গিয়েছিলাম। আজ রাতে আমি বড্ড বেশি ভুল করে ফেলেছি। তোমার আর ওসব চেক করার কোনো দরকার নেই, আমি নিশ্চিত হয়ে নিচ্ছি। তিনি হাত তুলে নিজের ২ ভ্রুর মাঝখানটায় চাপ দিলেন, তারপর চোখ বন্ধ করে নিলেন। অদৃশ্য কিছু তরঙ্গ যেন তার ভেতর থেকে বেরিয়ে নিচতলার দিকে ছড়িয়ে পড়ল। কেউ ঘুমাচ্ছে কিনা সেটা একজন নাইটম্যারের কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে ধরা দেয়। দৃশ্যটা দেখে ক্লাইন যেন পাথর হয়ে গেল। সে নিচের দিকে তাকিয়ে নিজের ঠোঁটের ভেতর দিকটা কামড়ে ধরল। ক্যাপ্টেন, আপনি কি সত্যিই একটু আগে আমাকে এখান থেকে সরিয়ে দিতে চাইছিলেন? আপনি এসব কি করছেন? আপনি কি আদৌ জানেন আপনি কি করছেন? সে হঠাৎ করেই জানালার দিকে ঘুরে তাকাল। সেখানে সে দেখল টুকটুকে লাল রঙের চাঁদটা আকাশের অনেক ওপরে ঝুলছে, হাজার হাজার বছর ধরে, যেটা মনে হয় একই রকম রয়ে গেছে। নিজেকে একটু সামলে নিয়ে ক্লাইন তার ট্যারেট কার্ড, রিভলভার, হাফ টপ হ্যাট আর অন্যান্য জিনিসপত্র মেঝে থেকে তুলে নেওয়ার ভান করল। আর এই সুযোগে সে কেনলি আর ম্যাডাম শ্যারনের মৃতদেহ দুটো খুব ভালোভাবে পরীক্ষা করে নিল। মারা যাওয়ার সময় তাদের চেহারা ঠিক যেমন ছিল এখনও তেমনই আছে, তবে তাদের গায়ের চামড়া খুব দ্রুত ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। এছাড়াও তাদের শরীরে নীল আর কালো রঙের ছোট ছোট দাগ ফুটে উঠেছে। ব্যাপারটা একটু অদ্ভুত, ওদের শরীর থেকে যেন কোনো একটা জিনিস উধাও হয়ে গেছে। এটা নির্দিষ্ট কোনো কিছু নয়, বরং অনেকটা একটা অনুভূতির মতো। ক্লাইন বিড়বিড় করে নিজের মনে বলল। ভাঙা জানালা দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসে সে অনুভব করল তার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তে ডান চোখ খুলে গম্ভীর গলায় বললেন, ওরা সবাই এখনও ঘুমাচ্ছে, তবে ওদের মধ্যে কয়েকজন প্রায় জেগে ওঠার কাছাকাছি চলে এসেছে। এটা ভালো, এটা ভালো। ক্লাইন ক্যাপ্টেনের দিকে তাকিয়ে বলল, সে নিজেই বুঝতে পারছিল না সে আসলে কি বলছে। ডান চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখলেন। তারপর বললেন, জায়গাটা পরিষ্কার করো, তারপর কাছের কোনো থানা থেকে কাউকে এখানে ডেকে নিয়ে এসো। ও, আর জুটল্যান্ড স্ট্রিটে একবার ঘুরে এসো। ফ্রাইকে নিয়ে এসো যাতে সে আমাদের সাহায্য করতে পারে। ক্লাইন ক্যাপ্টেনের দিকে গভীর দৃষ্টিতে তাকাল আর দাঁতে দাঁত চেপে মাথা নেড়ে সম্মতি জানাল। ঠিক আছে। ডানের সাহায্যে ক্লাইন খুব দ্রুত ঘটনাস্থল পরিষ্কার করে ফেলল এবং সামনের দরজা দিয়ে ম্যাডাম শ্যারনের বাড়ি থেকে বেরিয়ে গেল। বাগান পার হয়ে বাইরে আসার পর ক্লাইন পেছন ফিরে না তাকিয়ে পারল না। অন্ধকারের মধ্যে সে শুধু নিস্তব্ধ নার্সারিটাকে দেখতে পেল। সেখানে একটুও আলোর চিহ্ন নেই। সে উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করল। তার মনটা বেশ ভারী হয়েছিল। নিজের স্মৃতির ওপর নির্ভর করে সে খুব তাড়াতাড়ি কাছের থানাটা খুঁজে বের করে ফেলল। নাইটহক্সদের জন্য এটা খুব সাধারণ একটা জ্ঞান। ঠক ঠক ঠক। ক্লাইন স্টিলের দরজায় টোকা দিল। কিছুক্ষণ পর উঠোন পেরিয়ে ডিউটিরত পুলিশ অফিসার হাতে একটা হারিকেন নিয়ে এগিয়ে এলেন। তিনি দরজাটা খুলে বেশ সন্দেহের চোখে ক্লাইনকে পর্যবেক্ষণ করলেন। কি ব্যাপার? ক্লাইন জোর করে নিজের মুখে কোনো স্বাভাবিক ভাব ফুটিয়ে তুলতে পারল না। ভারী মুখ নিয়েই সে তার দরকারি কাগজপত্র বের করে পুলিশ অফিসারকে দেখাল। ১৫ নম্বর ওসনা স্ট্রিটে একটা ভয়ঙ্কর খুনের ঘটনা ঘটেছে। অবিলম্বে অন্য অফিসারদের খবর দিন যেন তারা সাহায্য করার জন্য দ্রুত সেখানে পৌঁছে যায়। পুলিশ অফিসার তাঁর হাতের হারিকেনটা একটু উঁচুতে তুললেন এবং কাগজপত্রগুলো খুব ভালোভাবে পরীক্ষা করে দেখলেন। এরপর নিজের ২ পা একসাথে করে তিনি একটা স্যালুট দিলেন। জি স্যার। এখানকার কাজ শেষ করে ক্লাইন একটা ভাড়ার ঘোড়ার গাড়িতে চেপে জুটল্যান্ড স্ট্রিটের দিকে রওনা দিল। ফিরে আসার সময় সে অন্ধকার গাড়িটার ভেতর চুপচাপ বসে রইল। তার মাথার ভেতর চিন্তাভাবনাগুলো জট পাকিয়েছিল,
কোনো কিছুতেই সে মনোযোগ দিতে পারছিল না। কেনলি মারা গেছে। আমার মনে পড়ছে সম্প্রতি তার বাগদান হয়েছিল। তার বাবা মা দুজনেই এখনও বেঁচে আছেন। ক্যাপ্টেন একটু আগে ওখানে কি করছিলেন? তিনি কি টাটকা রক্তের তৃষ্ণায় ভুগছেন, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে? তাঁর স্মৃতিশক্তি আগের মতোই খারাপ হয়ে আছে। চোখে পড়ার মতো কোনো উন্নতিই হয়নি। এর মানে হল নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর কোনো পূর্ব লক্ষণ তার মধ্যে নেই। কিন্তু তিনি তো বেশ কিছুদিন ধরেই ওই অ্যাক্টিং মেথড সম্পর্কে জানেন। তাঁর স্মৃতিশক্তির যে কোনো উন্নতি হয়নি, এর মানে কি কোথাও কোনো সমস্যা আছে? না, এটা নিশ্চয়ই এ কারণে যে ক্যাপ্টেন এখনও একজন নাইটম্যার হিসেবে অভিনয় করার সঠিক উপায়টা খুঁজে বের করার চেষ্টা করছেন। হ্যাঁ, কিনলি মারা যাওয়ার সবচেয়ে বড় কারণ হল ওই সিল্ড আর্টিফ্যাক্ট 30271, আর স্বয়ং ক্যাপ্টেনই ওকে জিনিসটা দিয়েছিলেন। আমি এসব কি ভাবছি, সেই সময়কার পরিস্থিতি অনুযায়ী ওটাই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত ছিল। ক্যাপ্টেনই তো প্রথম এই সিল্ড আর্টিফ্যাক্ট 30271 ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন। শান্ত হও, শান্ত হও। আমি এভাবে অন্ধের মতো আন্দাজে ঢিল ছুঁড়তে পারি না। কিন্তু আমি এভাবে হাত গুটিয়ে বসেও থাকতে পারি না, তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিতে পারে। আমি পরে ম্যাডাম ডালিকে একটা চিঠি পাঠাবো আর জানার চেষ্টা করব তিনি এই পরিস্থিতির বুঝতে পারেন কিনা। তিনি যদি সঠিক উত্তরটা নাও জানেন, তবু বিপদের এই লক্ষণগুলো তিনি ঠিকই বুঝতে পারবেন আর হোলি ক্যাথেড্রালকে খবর দেবেন। এভাবে আমরা সমস্যাটা একদম গোড়াতেই শেষ করে দিতে পারব আর ক্যাপ্টেনকেও আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারব। না, ক্যাপ্টেনের হয়তো কোনো সমস্যাই নেই। আমি হয়তো নিজেই কিছু একটা ভুল বুঝেছি। ম্যাডাম ডালি কি বলেন সেটা আগে দেখা যাক। ঘোড়ার গাড়িটা যখন ৩৬ নম্বর জুটল্যান্ড স্ট্রিটে পৌঁছাল, ক্লাইন ততক্ষণে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আগের মতো সে আর নার্ভাস বা অসহায় বোধ করছিল না। ভারী পা ফেলে সে সিঁড়ি বেয়ে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির প্রবেশপথের দিকে এগিয়ে গেল এবং পকেট থেকে একটা চাবি বের করে দরজাটা খুলল। চারপাশের এই পরিচিত পরিবেশ তাকে বেশ শান্ত করে তুলল। যখনই কোনো কিছু ভুল হতো, সে ক্যাপ্টেনের কাছে সাহায্য চাইতে গেলে তার ঠিক যেমন অনুভব হতো, এটা যেন তাকে সেই কথাটাই মনে করিয়ে দিল। একটা বড় করে শ্বাস নিয়ে ক্লাইন বিনোদন কক্ষের দিকে এগিয়ে গেল এবং দেখল সেখানে গ্যাস বাতির নিচে ফ্রাই একা একা বসে বই পড়ছে। ফ্রাই মুখ ঘুরিয়ে ক্লাইনের দিকে তাকাল। তার সেই শীতল চেহারার মধ্যে এখন বেশ উদ্বেগ আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। কিছু কি হয়েছে? ক্যাপ্টেন আর কেনলি কোথায়? ক্লাইন কর্কশ গলায় উত্তর দিল, কেনলি মারা গেছে। ম্যাডাম শ্যারনের হাতে তার মৃত্যু হয়েছে। আমরা সবাই ভুল করে ফেলেছিলাম। ক্যাপ্টেন এখন ঘটনাস্থল পাহারা দিচ্ছেন। সেখানে আপনার সাহায্য তার ভীষণ প্রয়োজন। ওরা রওনা দেওয়ার আগে ক্যাপ্টেন এখানকার সাধারণ পরিস্থিতি নিয়ে ফ্রাইকে সব জানিয়েছিলেন। তিনি ফ্রাইকে বলে গিয়েছিলেন যদি তারা ২ ঘণ্টার মধ্যে ফিরে না আসে, তাহলে সে যেন হোলি ক্যাথিড্রালে একটা টেলিগ্রাম পাঠিয়ে দেয়। একইভাবে যেহেতু তাদের ওই সিল্ড আর্টিফ্যাক্ট ৩০২৭ জন্য আবেদন করতে হয়েছিল এবং রাতের বেলায় চাইনিজ গেটের ভেতর ঢুকতে হয়েছিল, তাই রয়্যাল রিডিনকেও এই মিশনের কথা জানানো হয়েছিল, যে কিনা ওই সময় চাইনিজ গেট পাহারা দিচ্ছিল। নাইট হক্সদের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী একজন ক্যাপ্টেন রাতের বেলা চাইনিজ গেট খোলার অনুমতি দিতে পারেন। ক্যাপ্টেন যদি সেখানে উপস্থিত থাকেন, তবে একমাত্র ক্যাপ্টেনই ভেতরে প্রবেশ করতে পারবেন। ফ্রাই এক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেল, তারপর একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে নিজের বুকে একটা লাল চাঁদের চিহ্ন আঁকল। সে তার কোট আর হ্যাটটা পরে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। ক্লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সে হঠাৎ খুব নরম গলায় বলল, তোমাকে নিজেকে দোষারোপ করতে হবে না। ভুল করা এমন একটা জিনিস যা আমরা কখনোই এড়াতে পারি না। আমাদের সবসময় আমাদের সঙ্গীদের ওপর বিশ্বাস রাখতে হবে। ক্লাইন চোখ বন্ধ করে নিল। তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। ক্লাইন আর ফ্রাই প্রথমে বেসমেন্টের দিকে গেল রয়্যালকে খবরটা দেওয়ার জন্য। এরপর ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির দরজা তালাবদ্ধ করে তারা খুব তড়িঘড়ি করে ম্যাডাম শ্যারনের বাড়ির দিকে ছুটে গেল। তারা যখন কেনলির মৃতদেহ আর ম্যাডাম শ্যারনের প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া মুন্ডুহীন লাশটা নিয়ে ফিরে এল, ততক্ষণে ভোরের আলো প্রায় ফুটতে শুরু করেছে। মর্গের সামনে দাঁড়িয়ে ডান চুপচাপ ভেতরের দিকে তাকিয়েছিলেন। বেশ কিছুক্ষণ পর তিনি ক্লাইনের দিকে ঘুরে তাকালেন আর বললেন, তুমি আগে বাড়ি ফিরে যাও। তুমি সবেমাত্র একটা ভয়ঙ্কর লড়াইয়ের ভেতর দিয়ে এসেছ, তুমি নিশ্চয়ই অনেক ক্লান্ত। ঠিক আছে। ক্লাইন এই প্রস্তাবটা ফিরিয়ে দিল না। সে নিজের ঠোঁট দুটো একটু কুঁচকে নিল আর ক্যাপ্টেনের দিকে একবার আড় চোখে তাকাল, তারপর নিঃশব্দে ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানি থেকে বেরিয়ে গেল। সেখান থেকে সে একটা ঘোড়ার গাড়িতে করে ড্যাফোডিল স্ট্রিটের দিকে রওনা হল। আগেরবার ঠিক যেমনটা সে করেছিল, এবারও খুব সহজেই সে নিজের শোবার ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিল। রূপালী রঙের রিচুয়াল ড্যাগারটা বের করে ক্লাইন আধ্যাত্মিকতার একটা দেয়াল তৈরি করে পুরো ঘরটা সিল করে দিল। তারপর সে তার পড়ার টেবিলে বসল
আর খুব দ্রুত একটা চিঠি লিখতে শুরু করল। প্রিয় ম্যাডাম ডালি, আমি খেয়াল করেছি যে সম্প্রতি ক্যাপ্টেনের মধ্যে অদ্ভুত কিছু ব্যাপার দেখা যাচ্ছে। একটা মিশনের সময় তিনি সবার অলক্ষ্যে। এই পর্যন্ত এসে ক্লাইন থেমে গেল। তার মাথার ভেতরটা একদম ফাঁকা হয়ে গেছে। সে ঠিক বুঝতে পারছিল না কিভাবে এরপর লেখা চালিয়ে যাবে অথবা কিভাবে পুরো ঘটনাটা বর্ণনা করবে। ঠাস, সে কলমটা ছুঁড়ে ফেলে দিল আর সামনের কাগজের টুকরোটা দুমড়ে মুচড়ে একটা বলের মতো পাকিয়ে ফেলল। সেটার দিকে তাকিয়ে সে সজোরে টেবিলের ওপর একটা কিল বসাল, যার ফলে পুরো ঘরে একটা ভারী শব্দ গুমগুম করে উঠল। ক্লাইন চোখ বন্ধ করে নিজের 2 হাত দিয়ে মুখটা ঢেকে ফেলল। সে আর এক চুলও নড়ল না, যেন সে একটা পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। 5 মিনিট পর সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে তার ডান হাতটা নামিয়ে নিল আর নিজের আধ্যাত্মিকতা ব্যবহার করে কাগজের বলটাকে পুড়িয়ে ফেলল। সে একদৃষ্টে তাকিয়ে দেখল কিভাবে সেটা ছাই হয়ে ঝুড়ির ভেতর গিয়ে পড়ল। নিজের চিন্তাগুলোকে একটু গুছিয়ে নিয়ে ক্লাইন নতুন একটা কাগজ বের করল আর লিখতে শুরু করল। প্রিয় ম্যাডাম ডালি, আমরা মাত্রই একটা মিশন শেষ করেছি এবং অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা আমাদের একজন সঙ্গীকে হারিয়েছি। ঘটনার বিস্তারিত নিচে দেওয়া হল। সেই সময় আমার মনে হয়েছিল আমার বর্তমান অবস্থা অনুযায়ী আমার স্পিরিট ভিশন ওই চাকরেরা ঘুমাচ্ছে কিনা সেটা নিখুঁতভাবে বুঝতে পারার জন্য যথেষ্ট নয়, আর ওদের প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে ডিভিনেশন করাটাও বেশ ঝামেলার। তাই ক্যাপ্টেনের পরামর্শ নেওয়ার জন্য আমি সেখানে ফিরে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে আয়নার প্রতিফলনের মধ্যে আমি দেখতে পেলাম ক্যাপ্টেন কেনলির মৃতদেহের পাশে হাঁটু গেড়ে বসে আছেন আর তার মুখটা টকটকে লাল রক্তে ভেসে যাচ্ছে। সেখানে আসলে ঠিক কি ঘটেছিল আমি নিশ্চিত নই, এমনকি ক্যাপ্টেন ঠিক কি অবস্থায় আছেন সেটাও আমি জানি না। আমি আশা করি আপনি আমাকে এ ব্যাপারে কোনো একটা উত্তর দিতে পারবেন। এইটুকু লেখার পর ক্লাইন বেশ ভারী মন নিয়ে চিঠিটা আরেকবার পড়ে নিল, এরপর সেটাকে মাঝখান থেকে ভাঁজ করে ফেলল। এরপর সে একটা রিচুয়াল তৈরি করল এবং ডালির বার্তাবাহককে ডাকার জন্য নিজের স্পিরিট ভিশন চালু করল। সে সেই অদ্ভুত চেহারাটাকে ডেকে আনল, যার চোখ বা নাক বলতে কিছুই ছিল না, কেবল একটা মুখ গহ্বর ছিল। সে দেখতে পেল লাল রঙের জিভটা এবড়োখেবড়ো ধারালো দাঁত দিয়ে ঘেরা, আর জিভের একদম মাথায় 5টা ফ্যাকাশে আঙুল রয়েছে। ক্লাইন নিঃশব্দে চিঠিটা তার হাতে ধরিয়ে দিল। চারপাশের সবকিছু যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো, তখন সে আবার চেয়ারে বসে লিখতে শুরু করল। এবার সে মিস্টার আজিককে একটা চিঠি লেখার পরিকল্পনা করল। সাম্প্রতিক একটা মিশনে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে অদ্ভুত একটা ব্যাপার ঘটেছে। তিনি আমাকে সেখান থেকে দূরে পাঠিয়ে দিয়েছিলেন, আর আমাদেরই একজন সঙ্গীর মৃতদেহের পাশে হাঁটু গেড়ে বসেছিলেন। তার পুরো মুখ টকটকে লাল রক্তে মাখা ছিল। আপনি কি আপনার স্মৃতিতে আগে কখনো এরকম কোনো কিছুর মুখোমুখি হয়েছেন? আমি কিভাবে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাহায্য করতে পারি?